ফারা একগাল হেসেই রেডি হতে চলে গেল। বেগুনি শাড়ির নরম ভাঁজে সে যেন সন্ধ্যা তারার মতো জ্বলজ্বল করছে। সাজসজ্জার কোনো বাড়াবাড়ি নেই, শুধু একরাশ অনাবিল স্বাভাবিকতা, চোখে কাজলের সামান্য ছোঁয়া, কিন্তু তাতেও যেন গভীরতা বেড়ে গেছে কয়েক গুণ। ঠোঁটে হালকা রং, ঠিক যেন গোধূলির আকাশে ছড়িয়ে থাকা সূর্যের শেষ আলোর রেখা। তার খোলা চুল বাতাসে উড়ছে অবাধ্য ঢেউয়ের মতো। কপালে ছোট টিপ, কানের মৃদু দুল, আর হাতে একজোড়া চুড়ি, কোনোটাই ঝাঁকানো নয়। তবুও সবকিছু মিলিয়ে সে এক অদ্ভুত সুন্দর দৃশ্যপট তৈরি করেছে। তার শ্বাস যেন এক চাঁদনি রাতের গল্প, যেখানে বাড়তি আলো নেই, নেই কোনো মেকি চাকচিক্য, শুধুই নীরব সৌন্দর্যের এক চিরন্তর ছোঁয়া। দরজার কাছে দাঁড়িয়ে সবটা সূক্ষ্ম চোখে পরখ করে নিচ্ছে এক পুরুষ। থমকালো সে, হৃদয় স্পন্দন প্রবল বেগেই ছুটে চলেছে, কণ্ঠনালী কাঁপছে তার। দরজায় টোকা দিতেই আয়না থেকে দৃষ্টি সরিয়ে সেদিকে তাকালো ফারাহ। হাতের মধ্যে এখনও সেফটি পিন রয়েছে, নিচের অংশটুকু সামলাতে হিমশিম খাচ্ছে সে। বারবার মনে হচ্ছে পেট দেখা যাচ্ছে। কাজল চোখের চাহনিতে ফিরে স্তম্ভের মতো দাঁড়িয়ে রইল তাসফিন। আপনি ভেতরে আসবেন? বোধ ফিরে পেল তাসফিন, গোপনে নিঃশ্বাস ফেলে এগিয়ে এলো। রেডি? শেষ সেফটি পিনটা লাগিয়ে নিজেকে আয়নায় এক নজর দেখে বলল, জি এবার রেডি। ওয়ারড্রোবের সাথে হেলান দিয়ে দাঁড়ালো। তো ম্যাডাম, এত সাজগোজ? আজকে আপনার নবীন বরণ অনুষ্ঠান, তাই তো? এক নাগারে উপর নিচে মাথা দোলায় ফারাহ, চোখগুলো ছোট হয়ে এলো ফারাহ। কিন্তু এত সাজার কি আছে? বিয়েতে তো আর যাচ্ছ না। আরে না, কোথায় সাজগোজ করলাম? দেখুন তো, সাজগোজ করিনি তো। পা থেকে মাথা পর্যন্ত এক পলক দেখে নিল তাসফিন। সত্যি তো মেয়েটার সাজসজ্জা বলতে তেমন কিছুই নেই, তারপরেও কেমন একটা হাসপাস লাগছে তার। বুঝলাম, কিন্তু এত সুন্দর বেবিকে দেখে তো যে কারো নজর বদলে যেতে পারে, তাই নয় কি? কেউ সময় ধরে এক নজরে তাকিয়ে রইল ফারাহ। তাসফিনের ভাবান্তর বোঝা দেয়। মেদহীন উদরে বলিষ্ঠ হাতের স্পর্শ পেয়ে মূর্ছা যাচ্ছে সে। উফ! সেকেন্ড চুপটি করে গেল ফারাহ। আলগোছে শাড়িটা দিয়ে আপত্তিকর কিছু অংশ দেখা যাচ্ছিল, তা ঢেকে নিল তাসফিন। ছুঁয়ে দিল কানের লতে, ফিসফিসিয়ে বলল, আমি কে? লেফটেন্যান্ট কমান্ডার। হুম, তোমার কে? স্বামী। তুমি কে? ফারাহ। হুম, হয়নি। বউ। তোমার কাছে আমার কি আছে? ভাবনায় পড়ে গেল ফারাহ। কি আছে? চমকে উঠে সে। সুখ আছে। চমৎকার হাসলো তাসফিন, গালে গাল ছুঁয়ে বলল, তাহলে দিয়ে দাও আমার সুখ। লজ্জায় আড়ষ্ট হয় ফারাহ, শুকনো ঢোক গিলে বলল, আমাকে যেতে দিন না। হুম, বাসর ফেল পাচ্ছে, চলো বাসর করি। চোখ বড় বড় করে তাকালো ফারাহ, তাকে আরো এক দফা অবাক করে দিয়ে বলল, Forgot to bring it today. Think we can survive the wedding night without it. হাসফাস করছে ফারাহ, মিনমিনি গলায় বলল, কলেজে যাব, ছেড়ে দিন না। ওকে, বাট আমার সুখ সেটা যেন অক্ষত থাকে। আমি যাবো রিসিভ করতে। গুড বাই। এক মুহূর্ত অপেক্ষা করল না তাসফিন, বেরিয়ে গেল দরজা দিয়ে। নিজেকে দেখে অদ্ভুত লাগছে ফারার, এমন মনে হচ্ছে সর্বাঙ্গ মিশে গেছে তাসফিন। ধাতস্থ করে সেও বেরিয়ে যেতে লাগলো। হঠাৎ করেই তাকে ফের টেনে ধরল তাসফিন, ঠোঁট কামড়ে হাসলো সে। আকস্মিক অবাক হয়ে বলল, সুখ, সুখ, তোমাকে টেস্ট করতে মন চাচ্ছে। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না ফারা। কি ঠোঁটকাটা লোক ঋষি। হাত মুচড়ে ছাড়িয়ে নিল ফারা, দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। শব্দ করে হেসে উঠল তাসফিন। যখন ধরবে তখন তার ফুটফুটে বউটার কি হবে ভাবতেই হেসে ফেলল। বিকেলটা ম্লান, গাড়ি চলছে ভব করে। মুখ গোমরা করে সিটে বসে আছে ফারা। পুরুষটা চোয়ালে শক্ত করে আছে তাসফিনের। অনেকক্ষণ ধরে দুজনেই চুপ, কারোর মধ্যে কোনো কথা নেই। পেট কুড়কুড় করছে ফারার, কথা বলতেই হবে, এভাবে চলা যায় না। এ শুনুন, আপনি শুধু শুধু আমায় ভুল বুঝবেন না। আমি তো কিছুই করিনি, ওটা তো। শিট। স্টিয়ারিংয়ে সজোরে আঘাত করলো তাসফিন। আপনি এমন কেন করছেন? কেন বে, আশিকে খুব মনে ধরেছে? লিসেন, আজকে আমাদের বাসর হবে। আমার আর ধৈর্য নেই। সময় দিয়েছিলাম, কিন্তু এখন আর কোনো সময় দেব না। গাল ফুলিয়ে বসে ফারা। সে কি করলো? যা করেছে সে কলেজের ফাজিল আদ্র ছেলেটাই তো করেছে। কলেজে রবীন্দ্রবরণ অনুষ্ঠান ছিল, বন্ধু বলতে নতুন দুজন জুটেছে ফারার কপালে, রাহা আর নেহা। দুজনে স্কুল লাইফের বন্ধু, অবশ্য ফারার সাথে চট করেই মিশে গেছে। হলরুমের ভেতরে ছেলেদের লাইন লেগেছে রীতিমতো।
অনেকেই ভিতরে যাচ্ছে না বাইরে দাঁড়িয়ে আড্ডা দিতেই ব্যস্ত। ফারা, রাহা এবং নেহা তিনজনে মিলে ভিতরে প্রবেশ করলো। আচ্ছা ফারহা, তুই নাকি মিঙ্গেল? নেহার কথায় ভিমড়ি খেলো ফারা। সেই মিঙ্গেল এটা তাদেরকে বলল। তোদের কে বললো? ভ্রু কুঞ্চিত করলো রাহা। আরে ভাই হ্যাঁ সত্যি, কিন্তু কথা হচ্ছে এই বয়সে বিয়ে করলি কেন? নেহা রাহার কথা শুনে ভীষণ হাসি পাচ্ছে ফারার। আরে থাম তোরা, উফ এতদিন সবাই বলতো আমি বাচাল, এখন তো আম্মুকে এখানে এনে তোদেরকে দেখিয়ে বলা উচিত আমি বাচাল নই। অনুষ্ঠান শেষে গেটের কাছাকাছি গেল ফারা। আকস্মাৎ আগমন ঘটে আদ্রর। কি গো সুন্দরী? চোখ কপালে উঠে যাওয়ার উপক্রম। হ্যালো মিস্টার, নিজে বিহেভিয়ার ঠিক করতে শিখুন। সহসা হেসে ফেললো আদ্র। আরে আরে, তুমি তো দেখছি রেগে যাচ্ছ। বিরক্ত হয়ে পাশ কাটিয়ে যেতে চাইলো ফারা, কিন্তু আদ্র তা হতে দিল না। এই ফারা, শুনেও যাচ্ছ কোথায়? আমরা ফ্রেন্ড তো হতে পারি। আবারও দুজন সামনাসামনি, তর্জনী আঙ্গুল তুলে শাসনের সহিতে আওড়ালো। দেখুন আমার কোনো ইচ্ছে নেই বন্ধু হওয়ার। আরে ফারা, তুমি যেমনটা খারাপ ভাবছো আমি কিন্তু তা নই। আসলে আমি তো দুষ্টুমি। ঠাটি একটা চর পড়লো আদ্রর গালে। আটকে উঠলো ফারা। হাতের মালিককে দেখে থতমত খেয়ে গেল সে। লেফটেন্যান্ট সাহেব। হ্যাঁ ইউ বাস্টার্ড, হাউ ডেয়ার ইউ। তাসফিন এগিয়ে যেতে নিলে টেনে ধরে ফারা। আহাম্মক বনে গেল আদ্র। ছাড়ুন ছাড়ুন, কি করছেন এসব? রাগে ফুঁসছে তাসফিন। ফারা আটকাতে পারছে না। ফারাকে টেনে গাড়িতে বসালো তাসফিন। ভয়ে হাত পা রীতিমতো কাঁপছে। আদ্র ফেলফেল করে তাকিয়ে আছে। তাকে মেরে চলে গেল। ধুলো উড়িয়ে গাড়ি এগিয়ে চলেছে। রাস্তার দুই পাশে থেমে থাকা অসংখ্য গাড়ির সারির হর্নের শব্দে আকাশ ভারী। ক্লান্তিকর জ্যামের ভেতরেও এই গাড়ির একরকম দাপুটে উপস্থিতি। গাড়ির চাকার ধুলো উড়ছে, যেন পেছনে ফেলে যাচ্ছে এক অস্থির শহরের উত্তাপ, মানুষের ব্যস্ততা আর অপেক্ষার দীর্ঘশ্বাস। গাড়ির জানলায় সূর্যের আলো এসে পড়ছে। গাড়ির ভেতরে থাকা মানুষটার চোখে পড়েছে ক্লান্তি আর কিছুটা তাড়াহুড়োর ছায়া। তার সামনে থাকা জ্যাম যেন এক বিশাল বাধা, আর ধুলো যেন তার ছুটে চলার একরকম প্রতিবাদ। গাড়ি ঘোড়ায় তাসফিন। ফারা হাঁসফাঁস করছে। এতে তো রাগ করার কি আছে? বাড়ি যাই, এরপর খবর করবো আপনার ম্যাডাম। দেখবেন তাসফিন কি জিনিস। ভয়ে বুকের ভেতরে মোচড় দিচ্ছে ফারার। সে করলোটা কি? শুনুন না, সত্যি বলছি আমি কিছু করিনি, পাক্কা প্রমিস। রিয়েলি? সজোরে ব্রেক কষে তাসফিন। ভয় পেয়ে গেল ফারা। চোরা চোখে তাকায় তাসফিনের দিকে। কিছু বলবে, ঠোঁট নাড়াতে চায়। আকস্মাৎ তাকে পেঁচিয়ে কোলে তুলে নিল তাসফিন। ভয়ে কুকুরে যাচ্ছে মেয়েটা। তাসফিন অপেক্ষা করলো না, মুখ ডুবিয়ে দিল বক্ষ ভাঁজে। সজোরে দাঁত বসিয়ে দেয় নিজের। গগন কাঁপিয়ে চিৎকার করে ওঠে ফারা। পরক্ষণে সরে গেল তাসফিন। থমথমে মুখ করে ফের ড্রাইভিং শুরু করে। নিজেকে বড্ড অসহায় লাগছে ফারার। পারছে না সে হাত পা ছাড়িয়ে কেঁদে ফেলতে। ব্যথায় যান যায় যায় অবস্থা তার। বকের ভাঁজে টুকটুকে লাল গভীর ক্ষতটা স্পষ্ট দেখা যাচ্ছে। ক্রিম লাগানো ট্রাই করছে ফারা। একটুখানি ক্রিম লাগাতেই ছটফট করে উঠছে পরক্ষণে। জ্বলছে ভীষণভাবে। ড্রেসিং টেবিলের আয়নায় চোখ পড়তেই দৃষ্টি থমকে যায় তার। চোখ শক্ত করে কঠিন মায়াবয় মুখাবয়বে লোকটা দাঁড়িয়ে আছে। ফাঁকা ঢোক গেল ফারা। পেছন করে চট করে দরজাটা বন্ধ করে দিল তাসফিন। বুকের ভেতরে ধরাস করে উঠল ফারার। চৌকিতে ফিরে তাকালো সে। শার্টের বোতাম খুলতে খুলতেই এগোচ্ছে তাসফিন। অদূরেই ছুঁড়ে ফেললো সফেদ রঙা শার্টটি। চোখ বড় বড় করে তাকাচ্ছে ফারা। চোখের সামনে স্পষ্ট চওড়া বুক দেখতে পাচ্ছে। পেটানো শরীরটা উন্মুক্ত তার সামনে। ঠোঁট কিঞ্চিত হা হয়ে গেল ফারার। কখন যে তাসফিন অতীব নিকটে চলে এসেছে টেরই পায়নি সে। ক্রিমটা নিজের হাতে টেনে নিল জোরপূর্বক। ইউ নো হোয়াট সুখ, আমি ভীষণ বাজে একটা মানুষ, আর এখন যা করতে চলেছে এটা তোমাকে সহ্য করতে হবে। ফারা তাকিয়ে আছে এক দৃষ্টিতে। আঙ্গুলের ডগায় একটুখানি ক্রিম নিয়ে ওড়না টেনে ছুঁড়ে ফেললো অদূরে। বক্ষভাজে আঙ্গুল ছুঁয়ে ক্রিম লাগিয়ে দিচ্ছে অনায়াসে। চোখ দুটো খিচিয়ে বুঝে নিল ফারা। ক্রিম লাগানো শেষ হতেই দীর্ঘ সময় নিয়ে তাকিয়ে আছে তাসফিন। চোখ মেলে তাসফিনকে তাকিয়ে থাকতে দেখে ভিমড়ি খেল সে। আকস্মাৎ টেবিলের উপর থেকে টিস্যু নিয়ে ক্রিম মুছতে মুছতে বলল, সুখ, ইফ আই বাইট দিস স্পট অ্যাগেন উইল ইট হার্ট ইউ?
কথাটা কর্ণগোচরে আসতেই পালাতে চাইল ফারা, তবে তা সম্ভব হলো না। তার পূর্বেই পুরুষ্ট ওষ্ঠদয় ছুঁয়ে যায় সেখানটায়। নিজেকে হারিয়ে ফেলল মুহূর্তের মাঝে। আকস্মিক আক্রমণে বাকরুদ্ধ ফারা ছটপট করে ছাড়া পেতে চায়, তবুও তা সম্ভব হয়ে ওঠে না। ডোন্ট মুভ, ছাড়ুন, ব্যথা পাচ্ছি লেফটেন্যান্ট সাহেব। রিল্যাক্স, ইটস নাথিং, ইল ফিল জাস্ট ফাইন ইন আ মোমেন্ট। ঘনিষ্ঠতা আরও বাড়ার পূর্বেই দরজায় কেউ কড়া নাড়ল। ছটফট করতে করতেই নিজেকে ছাড়িয়ে নিল ফারা। তাসফিনের চোখের দিকে তাকাতেই আটকে ওঠে। চোখের কার্নিশ লাল হয়ে আছে তার। এক মুহূর্ত না ভেবে ছুটে বেরিয়ে গেল সে। তাতে দাঁত পিষিয়েছে তাসফিন। ম্লান বিকেলে এক ধরনের বিষণ্ণ নীরব সৌন্দর্য বহন করে। আকাশের সূর্যটা তখনও অস্ত যায়নি, কিন্তু তার আলো আর ঝলমলে নয় ফিকে, যেন কিছুটা ক্লান্ত। চারদিকের আলো হালকা হলুদ আর কমলার মিশেলে এক ধরনের কোমল আবরণ ফেলে দেয় সবকিছুর ওপরে। পাখিরা ফিরে যাচ্ছে ঘরে। গাছের পাতাগুলো হালকা বাতাসে দুলছে, আর চারপাশে একরকমের নিস্তব্ধতা নেমে এসেছে, একটা নরম অনুভূতিপূর্ণ নীরবতা। এই বিকেল যেন কিছু হারানোর অনুভব করায় একটি অসমাপ্ত কিছু না বলা কথা, অযথা পুরনো দিনের স্মৃতি। কাছে জানলা দিয়ে তাকালে মনে হয় সময় থেমে আছে একটুক্ষণের জন্য। কেবল হৃদয়ের শব্দটাই শোনা যায় ধীরে ধীরে। পানসুটে মুখ করে এদিকে সেদিকে ঘুরঘুর করছে ফারা, মূলত উকি দিচ্ছে স্টাডি রুমে। আসার পর থেকেই স্টাডি রুমে ঘাপটি মেরে বসে আছে তাসফিন। বের হওয়ার নামগন্ধ নেই। আইঢাক করে রান্নাঘরে গেল ফারা। রুমানা শেখ তাসফিনের জন্য কফি তৈরি করেছে। ছেলেটা অনেক আগেই বলেছে কফি দিতে। এই তো তাসফিনের জন্য কফি বানালাম, দিয়ে আসি। ফারা ব্যস্ত কণ্ঠেই বলল। না না, আমি দিয়ে আসছি, তুমি কেন কষ্ট করবে আম্মু? রুমানা শেখ মানা করলেন না। কফি কাপ হাতে ধরিয়ে দিলেন ফারার। গা দুলিয়ে দুলিয়ে এক গাল হেসে হাসি টেনে হেঁটে যাচ্ছে ফারা। জোরপূর্বক স্টাডি রুমের দরজায় আওয়াজ করেছে ফারা। এক গাদা ফাইলের মুখ গুজে বসে আছে আসবো লেফটেন্যান্ট সাহেব? না, তাসফিন। কণ্ঠস্বর ভারী, নাক কুচকে নিল ফারা। কেন আসবো না? কি কারণে আসবো না? আসবো না বলতে বলতে ভিতরে প্রবেশ করে ফারা। কফি কাপ সেন্টার টেবিলের উপরে রেখে বলল, আপনি এমন কেন করছেন? কি করেছি আমি? আপনি তো দেখলেন তখন দরজা কেউ। ফাইল থেকে এবারে মুখ তুলে তাকালো তাসফিন। রাগে ফুঁসছে সে। গেট আউট। ফ্যালফ্যাল করে বোকা বোকা চাহনিতে তাকিয়ে আছে ফারা। আই সেড গেট আউট। আকস্মাৎ চিৎকার শুনে ভয় পেয়ে দৌড়ে বেরিয়ে গেল ফারা। আকাশে তখন আর রঙের খেলা নেই। নেই কোনো আগুন রঙা সূর্য বা সোনালি আভা। সবকিছুই ধূসর, ম্লান, শিয়সার, নিঃসার। পাখিরা ফিরে যায় বাসায়। তাদের ডানার শব্দটুকুও যেন নিস্তব্ধতার সুরে বাজে। শহরের কোলাহল একটু একটু করে কমে আসে। রাস্তাগুলোর আলো জ্বলে উঠলেও তাতে কোনো উচ্ছ্বাস নেই, শুধু প্রয়োজন। বাতাসে হালকা একটা ঠান্ডা বাতাস ছুঁয়ে যাচ্ছে। কিছু একটা প্রাণ জাগায় না, বরং মনের ভেতরে জমে থাকা বিষণ্ণতাকে আরো ঘন করে তোলে। ম্লান সন্ধ্যা মানেই দিনের শেষ আলোর করুণ প্রস্থান, নতুন করে কিছু শুরু না হওয়ার এক বিরহময় প্রস্তুতি। বইয়ের পাতা উল্টায় ফারা, কিন্তু চোখ পড়ে না। জানলার ধারে উঠে গিয়ে চুপচাপ চা খায়। ভাবনারা ওলট পালট হয়। চারপাশে আলো আছে, কিন্তু মনটা তখন নিভু নিভু এক ধরনের নিস্তব্ধ বিষণ্ণতা, না জানা অভিমান। টিং টিং বেলে বেজে উঠল। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে সদর দরজা খুলে দিল ফারা। অস্ত্র হাতে দুইজন লোক ভিতরে এলো। আতঙ্কে কণ্ঠনালী কাঁপছে ফারার। কারা আপনারা? এসব কি অস্ত্র? হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে দুজন। হুড়মুড়িয়ে বাড়ির ভিতরে ঢুকে এলো। তাসফিন কোথায়? বের করে আনো ওকে। হাতে বন্দুক দেখে রীতিমতো জ্ঞান শূন্য ফারা। কম্পিত সুরে বলল, কারা আপনারা? আমার স্বামীকে কেন খুঁজছেন? দুটো মানুষ একে অপরের মুখ চাওয়াচাই করে দ্বিতীয় লোকটা ভারী স্বরেই বলল, আচ্ছা, তাহলে তুমি ওর স্ত্রী? যতই যাই হোক, আজকে তোমার স্বামী বাঁচবে না। কোথায় সে? কান্নায় হিচকি ওঠা শুরু হয়েছে ফারার। কি বলছেন এইসব? আম্মু, আপু, আব্বু কোথায় তোমরা? আম্মু! ফারা চিৎকার শুনে দৌড়ে বেরিয়ে এলেন বাড়ির সবাই। আহাজারি করছে ফারা। রুবেনা শেখকে দেখা মাত্রই জাপটে ধরে বলতে লাগলো, আম্মু, আম্মু, ওরা লেফটেন্যান্ট সাহেবকে ভারতে নিয়ে এসেছে। আম্মু, ওদের কিছু করো, পুলিশ ডাকো।
রুবেনা শেখ বাকরুদ্ধ, কি প্রতিক্রিয়া দেখাবেন বুঝতে পারছে না। আব্বু, আব্বু তাড়াতাড়ি লেফটেন্যান্ট সাহেবকে লুকিয়ে রাখো। আপনারা চলে যান, না হলে কিন্তু আমি। কি হয়েছে এখানে? বিকেলের দিকে একটু চোখ লেগে এসেছিল তাসফিনের। বাইরের হুলস্থুল শুনে ঘুমটা ভেঙে গেল অচিরেই। ফারার কান্না করার কারণ আদতেও বোধগম্য নয় তাসফিনের নিকটে। তাসফিনকে বাইরে দেখে আটকে ওঠে ফারা। আপনি কেন এলেন? ওদের দেখুন বন্দুক, আপনাকে, ওরা আপনাকে মেরে ফেলবে। আপনি চলুন। ফারা পাগলের ন্যায় কাঁদতে লাগলো, হাত টেনে ধরে তাসফিনের। বাচ্চা বইয়ের বাচ্চামো দেখে এক দফা চমকালো তাসফিন। আলতো করে কাঁধে হাত রাখলো সে, আশ্বস্ত করে আওড়ালো, আমি কথা বলছি। ভয়ে আষ্ট হচ্ছে ফারা। দাঁড়িয়ে থাকা লোক দুটো সহসা হেসেই ফেলল। তাসফিন ব্রো। লেফটেন্যান্ট কমান্ডার আরিয়ান এবং নিহাল দুজনেই তাসফিনের বেস্ট ফ্রেন্ড। ম্যানলি হাক করলো একে অপরকে। ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে ফারা। সৌজন্যমূলক হাসলো তাসফিন। এসব কি? বন্দুক মেরে ফেলা? হোয়াট দ্য হেল ইজ দিস ইয়ার? আরিয়ান এক পলক ফারাকে দেখে বলল, সরি ভাবি আপনাকে ভয় দেখানোর জন্য, বাট আমরা কোনো গুন্ডা নই। অদূর কিঞ্চিত ফাঁক হয়ে গেল ফারার। ভাষা হারিয়েছে সে। রুবেনা শেখ কাছাকাছি এসে ফারার উদ্দেশ্যে বললেন, ওরা বন্ধু হয় পাগলি। স্থান ত্যাগ করলেন রুবেনা শেখ। এগিয়ে এলো নূপুর। এমনভাবে কান্না জুড়ে দিলে আমরা কিছু বলতেও পারলাম না। ওরা ভাইয়ের বেস্ট ফ্রেন্ড, একই সঙ্গে পড়াশোনা, বড় হয়ে ওঠা। তুমিও না ফারহা? সব কিছুতে কেঁদে যাও। কণ্ঠ রীতিমতো রুদ্ধ করা হয়েছে। বেকুব বনে গেল ফারা। এক পলক পিছিয়ে ফিরে তাকালো তাসফিন। চোখাচোখি হয় দুজনার। লজ্জায় রাগে ফুঁসছে ফারা। এক মুহূর্ত অপেক্ষা করল না সে, দ্রুত পায়ে ভিতরে ঘরে চলে গেল। রাতের প্রথম প্রহর। আকাশ ধীরে ধীরে আরো ঘন অন্ধকারে ঢাকা পড়ে। তারা টিমটিম করে জ্বলে উঠেছে। চারপাশের শব্দগুলো কমে আসে। মানুষজন ঘরে ফিরে যায়। দোকানপাট বন্ধ হতে শুরু করেছে। বাতাসে হালকা ঠান্ডা ভাব এসে জিকেছে। দিনের তুলনায় অনেক বেশি শীতল ও শান্ত লাগে। এই সময়টা অনেকটাই রহস্যময় ও শান্ত। যেন দিনের কোলাহল থেমে গিয়ে পৃথিবী ধীরে ধীরে নিস্তব্ধতায় ঢুকে পড়েছে। হালকা ঠান্ডা বাতাস গায়ে এসে লাগে। গাছের পাতাগুলো ধীরে দুলে ওঠে, যেন তারা রাতের সঙ্গে কথা বলছে। দূরে কোথাও কোনো পাখি বা রাতে জাগা পোকার ডাক শোনা যায়। সব মিলিয়ে একটা গভীর স্নিগ্ধ নরম আবরণে মুড়ে দেওয়া রাতকে খাবার টেবিলে খাবার সার্ভ করছে নূপুর আর ফারা। মায়ের চেয়ারে বসে পা দোলাচ্ছে। সাইফুল সবই এসেছে বাইরে থেকে। ফ্রেশ হতেই নিজ কামরায় চলে গেছে। প্লেটগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছে ফারা। আপাতত তার কাজ শেষ। নূপুর ততস্থ ভঙ্গিতে বলে ওঠে, ফারা, ভাইকে আর তার বন্ধুদের বলো খেতে আসতে। ফারা ইতস্ত বোধ করছে। আই ঠাই করে বলল, আপু তুমি যাও না। থমকে গেল নূপুর। কিছু একটা ভেবে বলল, না না, তুমি যাও, তাড়াতাড়ি যাও। দীর্ঘশ্বাস ফেলে গুটি গুটি পায়ে এগিয়ে গেল স্টাডি রুমের দিকে। এখন যে কি হবে? তোরা শুধু শুধু ফারাকে ভয় দেখিয়েছিস। আরিয়ান এবং নেহাল দুজনেই। আরিয়ান চোরা চোখে তাকায়। ভাই আমরা কি করে জানবো বল, হঠাৎ করে ভাবি এভাবে চলে আসবে? নেহাল টিপুনি কেটে বলল, ওহো, বিয়ে করলি অথচ একবারও বললি না? তাসফিন সপাটে ঘুষে মেরে দেয় নেহালের কাঁধে। টু মাচ নেহাল, তোদের জানানো হয়েছিল, বাট তোর একটা মিশনে ছিলি কক্সবাজার, ভুলে যাচ্ছিস? আরিয়ান দুঃখ প্রকাশ করে। থাক ভাই, নিহাল কষ্ট পাস না, একদিন তোরও বিয়ে হবে। মলিন হাসলো নেহাল। দরজায় ঠকঠক আওয়াজ সবার দৃষ্টি আকর্ষণ করলো। আটপৌরে শাড়ি পরে দাঁড়িয়ে আছে ফারা। চোখে মুখে ভয় স্পষ্ট। স্মিত স্বরে বলল, খাবার খেতে ডাকছে আপনাদের। আরিয়ান আর নেহাল দুজনেই বুঝতে পারছে ফারা ভয় পেয়েছে। আরিয়ান দুষ্টুমি করে বলল, ভাবি বাইরে কেন, ভেতরে আসুন। নেহাল একই টোনে বলল, হ্যাঁ হ্যাঁ, ভিতরে আসুন, আমাদের সাথে পরিচিত হন। তাসফিন ভুল করেও এক পলকের জন্য পিছনে ফিরে তাকালো না। ফারা ভয়টা কাটিয়ে উঠতে পারছে না। ফলস্বরূপ পালিয়ে যাওয়ার মতোই চলে গেল। একে অপরের দিকে মুখ চাওয়াচাই করে নিহাল আর আরিয়ান দুজনেই। তাসফিন বাঁকা হাসলো, তবে ভীষণটা খারাপ দিকেই এগোচ্ছে। তাকে ম্যানেজ করতে হবে। রাতে খাওয়া দাওয়া হয়েছে, ফারা খেতে আসেনি। একটা মানুষ তার ইমোশন নিয়ে কতটা বাজে বিহেভিয়ার দেখিয়েছে তা মোটেও ভালো লাগেনি ফারার। সে তো ভয় পাচ্ছিল তার স্বামীর কিছু যেন না হয়, অথচ স্বামী নামক আসামি কিভাবে তাকে হেনস্থ করেছে।
আঁখি বেয়ে গড়িয়ে পড়ল অশ্রুকণা। কান্না পাচ্ছে ফারার। ফোনের টুং শব্দ কানে প্রবেশ করতেই ফোন রিসিভ করে ফারা। ওপাশ থেকে প্রাণোচ্ছলা কিশোরী বলে ওঠে, ফারু রে, আমরা কাল আসছি। স্নেহার কথার অর্থ বুঝতে পারেনি ফারা। কোথায় আসছিস? মানে কি বলছিস বুঝতে পারছি না। বান্ধবী জানেমান ফারু, আমরা কাল তো শ্বশুর বাড়ি আসছি, আমি আর নবীন ভাইয়া। চমকে ওঠে ফারা বিস্ময়কর কণ্ঠে শুধায়, সত্যি? আরে বাবা হ্যাঁ, কিন্তু এমন ভাব করছিস যেন তুই জানিস না। ফারা সত্যিই জানে না। আমাকে তো কেউ বলেনি। কিছুটা অবাক হলো স্নেহা। তাদের যাওয়ার কথা রুবেনা শেখ এবং তাসফিন দুজনেই জানেন, তাহলে ফারাকে কেন বলল না? ফারা ভাবতে পারছে না, তবে আনন্দ হচ্ছে কাছের মানুষগুলোকে এতদিন পরে দেখতে পাবে বলে। গলা খাগাড়ি ভিতরে এলো তাসফিন। তাসফিনকে দেখে পিটপিট করে তাকাচ্ছে ফারা। তোমার কি মনে হয় না আমার উচিত তোমাকে চাপটে ধরে চুমু খাওয়া, এরপর শাড়ি খুলে নেওয়া, তারপর? থামুন। দু হাতে কান চেপে ধরে ফারা। ধীর পায়ে এগিয়ে এলো তাসফিন। হিসিয়ে বলল, When I finally take you in my arms, my lips will leave marks of longing on every inch of you. ছি। ছি বলে লাভ নেই। I'm serious. I'll butt you. I mean it. মধ্যরাতের অন্ধকারে ডুবে থাকা সময়টা যেন এক নিঃশ্বাসে থেমে থাকা পৃথিবী। সব কোলাহল থেমে গেছে। মানুষের হাঁটা চলা, গাড়ির শব্দ, দিনের সব ব্যস্ততা সব মিলিয়ে যেন গভীর ঘুমে আচ্ছন্ন শহর। চারপাশের অন্ধকার এত ঘন হয়ে যায় মনে হয় যেন আকাশ আর মাটি মিশে গেছে এক অদৃশ্য চাদরে। চাঁদ যদি না থাকে তাহলে সেই অন্ধকার আরো গভীর হয়। কোনো আলো নেই, শুধু নরম ঠান্ডা বাতাস। আর দূরে কোথাও হয়তো কুকুরের হালকা ঘেউ ঘেউ। জানলার কাছ দিয়ে তাকালে দেখা যায় শূন্যতা। শুনতে পাওয়া যায় নিজের নিঃশ্বাসের শব্দ। মধ্যরাতের এই ঘন অন্ধকারে অনুভবগুলো অন্যরকম মনে হয়। সময় থেমে গেছে, চারপাশে সব কিছু হারিয়ে গেছে, শুধু তুমি আর তোমার ভিতরের পৃথিবী রয়ে গেছো। এটা একা থাকার সময়, সবার নিজের সঙ্গে কথা বলারও সময়। ম্যাডাম? পরিচিত কণ্ঠস্বর। রাগলো ফারা। কপাল কুঁচকে এলো তার। একবারের জন্য পিছন ফিরে তাকালো না সে। ট্রাউজারের পকেটে হাত গুছে টান টান হয়ে দাঁড়িয়েছে তাসফিন। ঠোঁটে ঝুলছে তার দুষ্টু হাসি। ফারা বিছানা গুছিয়ে নিচ্ছে, ঘুমাবে সে। ঠাস করে দরজাটা বন্ধ করে দিল তাসফিন। বক্ষস্থল কম্পিত হলো ফারার। অস্থির চিত্তে তৎক্ষণাৎ বিছানায় উঠে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল সে। সহসা হেসে ফেলল তাসফিন। এগিয়ে গিয়ে বেড সাইডের লাইট সুইচ অফ করে সেও বিছানায় উঠে এলো। গুটিসুটি মেরে শুয়ে থাকা ফারার দিকে এক নজর দেখে টান দিয়ে সরিয়ে দিল কাঁথাটা। আটকে ওঠে ফারা। কম্পিত স্বরেই বলল, পচা মানুষ, ফাজিল মানুষ, সরেন, ঘুমোতে দিন আমায়। চোখ পাকিয়ে তাকালো তাসফিন। অসহায় চোখ করে তাকালো ফারা। আমি এখন চাপটে ধরে ঘুমাবো, এরপর নড়াচড়া করলেই মায়ের। আঁখি দুটো একটু বেশি বড় হয়ে এসেছে। আপনি আমায় মারবেন? হুম। ছি, কমান্ডার হয়ে এটা বলছেন আপনি? আপনার নামে তো আমি মামলা দেব। হুম। আজ আমি তোমার নামে মামলা দেব সুখ। উচ্চ আদালতে আপিল করব, এরপর চিরতরে বন্দি বানাবো। খবরদার আমার সাথে লাগবেন না, আমি না আপনার সাথে থাকবো না। ফারা রাগ করে উঠে গেল তৎক্ষণাৎ। বিছানা থেকে নেমে দাঁড়ালো। আল্লাহ মালুম আপনার মাথায় কি চলে। বিকেলে স্টাডি রুম থেকে বের করে দিলেন, এখন আবার আসছেন বন্দি বানাতে। থাকুন আপনি, আমি আপনার সাথে রুমে থাকবো না। দরজা থেকে পা বাড়ানোর পূর্বেই উঠে গেল তাসফিন। এগিয়ে গিয়ে সামনে দাঁড়িয়ে পড়ে। থতমত খেয়ে গেল ফারা। শুনুন, দেখুন একদম কাছে আসবে না বলে দিচ্ছি। মনে মনে কুটিল হাসলো তাসফিন। এক পা দুপা করে এগিয়ে আস্তে আস্তে মেয়েকে রাগ দেখিয়েই বলল, 1 বছর দূরে ছিলে, এখন আমার দূরে থাকার কথা বলছিস? মেরে ফেলবো। ঠোঁট ভেঙে আসছে ফারার। অসভ্য পুরুষ, তার উপরে সব দোষ চাপিয়ে দেওয়ার ধান্দা। মোটেও না, আপনি চলে গেছেন। দায়িত্ব ছিল আমাকে ফেরানো। ও মা গো, কোন দেশের রাজা আপনি? আপনাকে ফিরিয়ে আনবো? সুখরাজ্যের রাজা আমি। আমার স্ত্রীর নাম কি ফারা শেখ? ফারা অর্থ কি সুখ, আর আমি সেই সুখের অধিকারী। পাকরুদ্ধ ফারা লোকটা নিজের অতি সুন্দর আদরে কথাগুলো দিয়ে বশীভূত করে রাখে। খিচে আখিদয় বুঝে নিল সে। তাসফিন নম্র কণ্ঠেই বলল, সুখ, চোখ মেলে তাকাও। আপনি আমাকে চোখ দিয়ে বশীভূত করে নেন, আমি তাকাবো না আপনার দিকে। কর্ণ স্পর্শ করলো চমৎকার একটি হাসির শব্দ। অবাক নেত্রে আঁখি মেলে তাকালো ফারা। তাসফিন হাসছে, সুন্দর কর সেই হাসি। সুখ সুখ সুখ, তুমি তো সরল কেন?
কথার মাঝখানে আকস্মাৎ ফারাকে কোলে তুলে নিল তাসফিন। এগিয়ে গিয়ে গেল বিছানার দিকে, আলগোছে শুইয়ে দিল তাকে, নিজেও চলে এলো বিছানায়, টেনে নিল প্রাণপ্রিয় সুখকে, দু হাতে ভালোবাসার আলিঙ্গন করে। সুখ, আমাদের সম্পর্ক এখনো পরিপূর্ণ হয়নি। যেদিন সম্পূর্ণভাবে আমি তোমাকে আপন করে নেব, সেদিন পূর্ণতা পাবে। তুমি যথেষ্ট ছোট, তোমার পড়াশোনা আছে, আস্তে আস্তে সহজ হও আমার সাথে। এরপর তোমাকে ভালোবাসার চাদরে মুড়িয়ে নেব। এখন আপাতত তোমার কাছে আমার সুখ আমানত আছে, তাই সামনে রাখার দায়িত্ব তোমার। ফারা তাসফিনের অভিব্যক্তি বোঝার চেষ্টা করলো। এই লোকটা কি সত্যিই তাকে ভালোবাসে? হয়তো খুব ভালোবাসে, যা ফারার ছোট্ট হওয়ার দরুন এখনও কি বুঝতে পারছে না। তার সুন্দর কথাগুলো মনে কেড়ে নিচ্ছে ফারার। আকস্মাৎ হেসে ফেলল তাসফিন। কথাটা বলেই চোখ টিপেছে তাসফিন। সরি মিসেস শেখ, আমি জানি না নিজেকে কতখানি কন্ট্রোল করতে পারবো, বাট হ্যাঁ, কন্ট্রোল করতে পারলে সমস্যা নেই। ছোট হলে আমি ঠিক ম্যানেজ করে নেব। লজ্জায় কুকড়ে যায় মেয়েটা। এতক্ষণ ধরে ভালো ভেবেছিল, কিন্তু অবাধ লাগামহীন লেফটেন্যান্ট সাহেব কখনো ভালো হবার নয়। আপনি মানুষটা ভীষণ অভদ্র। কিভাবে বুঝলে? দেখেই তো বোঝা যায়। কিন্তু আমি তো এখনো কিছু দেখাইনি। লজ্জায় কান গরম হয়ে আসছে ফারার। না, আর শুনতে পারবে না সে। উঠতে নিল আবারও, তবে এবারে তাকে ডিরেক্ট কোলে তুলল তাসফিন। দু পা ছড়িয়ে বসেছে ফারা, ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে তাসফিনের মুখ পানে। সুখ, আই নিড ইউ রাইট নাও। না, আমি প্লিজ। আই কান্ট। উতলা হয়ে ওঠে তাসফিন, নিজেকে উন্মুক্ত করে সফেদ রঙের শার্ট হতে। দু হাতে আঁকড়ে ধরে ফারার সরু কোমরখানা, মধ্য হয় তার বক্ষ ভাঁজে। আকস্মাৎ তাকে থামিয়ে দিল ফারা। থেমে যান। মুখ তুলে চাইল তাসফিন, বোঝার চেষ্টা করছে ফারার অভিব্যক্তি। মেয়েটা কাঁপছে থরথর করে, ফিসফিসিয়ে বলল, মেয়েলি সমস্যা। বাচ্চা বাচ্চা মুখ করে তাকালো তাসফিন। নিজের চুলগুলোকে ছিঁড়তে ইচ্ছে করছে তার। তা কপালে কি সুখের ছোঁয়া নেই? ওয়াশরুমে যাব। ঠোঁট উল্টে তাকালো তাসফিন, শান্তস্বরে বলল, কিচ্ছু হবে না, আই প্রমিস। ফারা অসহায় মুখ দেখে কিছু বলতে পারল না তাসফিন। কোলে নিয়েই তাকে নিয়ে গেল ওয়াশরুমে। তাসফিনের অসহায় মুখখানি দেখে মনে মনে হেসে ফেলল ফারা। ল্যাপটপ নিয়ে বসে আছে সাইফুল। উকি দিয়ে এক পলক দেখে নিল নূপুর ঘুমিয়েছে কিনা। ভালো করে লক্ষ্য করে দেখলো সে গভীর ঘুমে আচ্ছন্ন। ছোট্ট মাহির একপাশে চুপচাপ ঘুমিয়ে আছে। সাইফুল ল্যাপটপের শাটার অফ করে উঠে গেল। থাই গ্লাসটা টেনে বাইরে বেলকুনিতে চলে গেল। ফোনটা ট্রাউজারের পকেট থেকে বের করে একজনকে কল করলো। হ্যালো। ওপাশ থেকে পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো, হ্যাঁ বলো। কালকের ভিতরে আমার মালগুলো ডেলিভারি চাই, উপর মহল থেকে আদেশ করেছে। ওকে, পেয়ে যাবেন। ফোনটা পকেটে রেখে দিল। একটি নতুন ফাইল, সবগুলো ফাইল লেফটেন্যান্ট নাইম ইসলাম নিজে নিয়ে উপস্থিত হয়েছে বাড়িতে। তাকে ডেকে আনার একটি যথাযথ উদ্দেশ্য রয়েছে। সকাল সকাল নাইম ইসলামকে দেখে চমকে ওঠে সৌহার্দ্য। নাইম তুমি? হ্যাঁ সৌহার্দ্য, কমান্ডার ডেকে পাঠিয়েছেন। সৌহার্দ্য চিন্তিত হলো, হঠাৎ তাসফিন কেন তাকে ডেকে পাঠিয়েছে। রাইনা শেখ দুতলা থেকে নেমে এসেই নাইমকে দেখে সৌজন্যমূলক হাসলো। আরে নাইম, তুমি এসো, ভিতরে এসো। নাইম অল্প হাসি উপহার দিয়ে এগিয়ে গেল। রাইনা শেখ ভীষণ পছন্দ করে ছেলেটাকে। সবে সোফায় বসেছিল, সেই মুহূর্তে বেরিয়ে এলো তাসফিন। তাসফিনকে দেখা মাত্রই উঠে দাঁড়ালো নাইম। গুড মর্নিং কমান্ডার। গুড মর্নিং নাইম, চলে এসো স্টাডি রুমে। নাইম খুব একটা দ্বিমত করলো না, এগিয়ে গেল তাসফিনের পিছু পিছু। সৌহার্দ্য কিঞ্চিত ঘাবড়ে গেল, কিছুই বোধগম্য নয়। দুপুর গড়িয়ে এসেছে। ড্রয়িং রুমে আসা মাত্রই চমকে ওঠে ফারা। স্নেহা? ফারু? ঝাপটে গিয়ে ফারাকে জড়িয়ে ধরে স্নেহা। পাশেই দাঁড়ানো নবীন। নবীনকে দেখে আশ্চর্য হয় ঝুমুর। এই লোকটা এখানে কি করছে? ফারু রে, তোকে দেখে যে কি আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। ফারা বিস্ময়কর কণ্ঠে বলে উঠে, তোরা কখন এসেছিস? ঘন্টাখানেক আগেই। ফারা প্রচন্ড মাথা ব্যথা ছিল সকাল থেকে, তাই ঘুমিয়েছিল সে। আরে এইদিকেও একটু তাকাও। নবীনের কথায় হেসে ফেলল ফারা, জাপটে জড়িয়ে ধরে নবীনকে। কেমন আছো ভাইয়া? আমি তো দিব্যি ভালো আছি, কিন্তু তুই কেমন আছিস? আমিও খুব ভালো আছি। তৎক্ষণাৎ আগমন ঘটে তাসফিন। কিছুক্ষণ আগেই দীর্ঘ 2 ঘন্টার আলোচনা শেষ করে নাইম ইসলামের সাথে। জানিয়ে চিন্তায় আছে সৌহার্দ্য। তাকে বলেনি তাসফিন কি নিয়ে আলোচনা করছে তারা। নাইম চুপচাপ এসেছিল এবং চুপচাপই ফিরে গেছে। ম্যাডাম উঠে গেছে? তা ম্যাডাম কখন উঠলেন আপনি? কপাল কুঁচকে তাকালো ফারা।
এমন একটা ভাব করছে যেন ফারা দিন রাত ঘুমিয়েই পার করে। তো আপনি কি চান আমার মরার মতো ঘুমাই আমি? আকস্মাৎ হেসে ফেলল তাসফিন। ডান ভ্রু উঁচিয়ে কিছু একটা ইঙ্গিত করে, যা বুঝতে পারলো না ফারা। অথচ পাশে দাঁড়িয়ে থাকা নবীন ঠিকই বুঝে গেল। ওষ্ঠদ্বয় কিঞ্চিত ফাঁক করে এলো তার। লজ্জায় চোখ নামিয়ে পাশ কাটিয়ে চলে গেল। আমি চাই আপনি আমার সাথে ঘুমান। চোখ বড় বড় করে তাকালো ফারা। এই লোকের মুখে লাগাম নেই, সে ফেসে গেল। ফুরফুরে মেজাজে কলেজে গিয়েছে আজ ফারা। ওর সাথে আছে স্নেহা। মূলত ফারার কিছু নোটস নিতে গেছে, যা নিয়ে ফিরে আসবে সে। কলেজে যাওয়া মাত্রই রাহা আর নেহা দুজনে এগিয়ে এলো। রাহা অবাক হয়ে বলল। স্নেহা খুব একটা অবাক হলো না। এই তো এখানে আসার পর থেকেই ফারা তাকে সবটাই বলেছে। আচ্ছা এসব বাদ দে তো, আর আমার নোটসগুলো দে। নেহা লম্বা একটা টানা নিয়ে বলল। আমরা কইতে পামু, ওইটা তো আদ্র ভাইয়ার কাছে। কিছুটা আশ্চর্য হয় ফারা। ওনার কাছে মানে? আরে উনি আমাদের ডিপার্টমেন্ট টপার, সব নোট এগুলি ওনার দায়িত্বে। ভাইয়া সব থেকে ভালো, কিন্তু তুই তো বেচারা কেস খাইয়ে দিলি। আহমদ বনে গেল ফারা। আদ্র তাহলে ঠিক বলেছিল, ছেলেটা অতটা খারাপ নয়। ইস, পচা জামাইটা কি করলো। এবার কি করব আমি? খিলখিলিয়ে হেসে উঠল সবাই। স্নেহা চিল মুড়ে বলে উঠল। আরে টেনশন নট, আমি আছি না তোর সাথে, দেখিস কি করে নোট নিয়ে নিই। ফারা ভাবনায় পড়ে গেল। বেচারা শুধু শুধু একটা থাপ্পড় খেলো। ক্যান্টিনের বেঞ্চে বসেই কলম ঘুতাতে ব্যস্ত আদ্র। নিজের সামনে কারোর উপস্থিতি টের পেয়ে মুখ তুলে তাকালো। অটোমেটিক ডান হাত গালে চলে গেল আদ্রর। ফারা, তুমি? আমি কি করেছি দেখো, আমাকে মাফ করো ভাই, আমি কিছু করিনি সত্যি। ফারা হাসবে না কাঁদবে ভেবে পাচ্ছে না। ইস, ভয় বেচারা কুপকাত। তোমার সাথে আমার কথা আছে আদ্র। তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো আদ্র। ব্যস্ত ভঙ্গিতেই বলে ওঠে। না না, তোমার সাথে আমার কোনো কথা নেই। আরে আরে দাঁড়াও ভাই, কোথায় যাচ্ছ? স্নেহা আটকে দেয় আদ্রকে। আদ্র ভয় পেল। আপনি বুঝতে পারছেন না, ফারার হাজবেন্ড। উফ, ভাবতেই পারছি না। ফারা হেসে ফেললো। আদ্রকে উদ্দেশ্য করে বলল। সরি আদ্র, আসলে কমান্ডার এত রেগে কপালে ভাঁজ পড়ে আদ্রর। উনি কমান্ডার? লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ। একটু কারোর স্বপ্ন জানার ফাঁক দিয়ে রোদ ঢুকছে ধীরে ধীরে। গা ছুঁয়ে যাচ্ছে এক উষ্ণ কোমলতায়। দূরে কারোর মিষ্টি হাসির শব্দ ভেসে আসছে, যেন ভোরের পাখির গান। কিচিরমিচির শব্দে ঘুম ভাঙিয়ে কোনো তাড়াহুড়ো নেই, শুধু নিঃশ্বাসে ভালোবাসার আবেশ। কফির কাপ থেকে ধোঁয়া উঠছে, যেন একটা ছোট্ট গল্প বলছে প্রতিটা সিপে। পাশে থাকা প্রিয় মানুষটা ঘুম জড়ানো চোখে তাকিয়ে আছে। সেই চাহনিতে হাজারটা সকাল এক হয়ে যায়। চার থেকে নেমে আসা রোদের আলোর মতোই মায়াবী, শান্ত আর প্রেমে ভরা এই সকালটা। খাবার টেবিলে বসেই চামচ নাড়াচ্ছে ফারা। মোটেও খেতে ইচ্ছে করছে না তার, কিন্তু রেজওয়ান শেখ যাওয়ার পূর্বে কড়া করে বলে গেছেন চুপচাপ খেয়ে নিতে। গুড মর্নিং। পুরুষালী কণ্ঠস্বর ঘাড় ঘুরিয়ে ডানে তাকালো ফারা। অফ হোয়াইট শার্ট ইন করা, সাথে ব্ল্যাক জিন্স, একেবারে রেডি সে। আচ্ছা, কোথাও কি যাচ্ছে হয়তোবা, না হলে এতদিন এখানে আসার পর থেকে দেখছে সকালে টি শার্ট এবং ট্রাউজার পরেই সকালে থাকতে। গুড মর্নিং। খাচ্ছে না কেন ম্যাডাম? আপনি কোথায় যাচ্ছেন? ব্রেডে জেল মাখাতে মাখাতেই বাঁকা হাসলো তাসফিন। ফারাকে জানানোর জন্যই বলে ওঠে, গার্লফ্রেন্ডের সাথে মিট করতে। আশ্চর্য নাই তাকালো ফারা। বউ থাকতে গার্লফ্রেন্ড? কি, আপনি পরকিয়া করছেন? না, আমি কিয়া পার্ট করছি। মানে? নাথিং। চিকন নাকটা ক্রমশ লাল হচ্ছে ফারার। এই, আপনার সত্যি গার্লফ্রেন্ড আছে? কেঁদে কেঁদে জবাব দিল তাসফিন। এই বুঝি ফারা হাত পা ছুঁড়ে কেঁদে ফেলবে। আমার একটা বউ আছে, ফুটফুটে হাতেরও বউ, সে আমার গার্লফ্রেন্ড। চোখ পিটপিট করে তাকালো ফারা। চওড়া হলো ওষ্ঠজোড়া। তৎক্ষণাৎ কর্ণর স্পর্শ করলো গম্ভীর স্বর। শুনলাম কাল আর্তুর সাথে দেখা করেছ। কণ্ঠস্বর ভারী ক্ষীণ। ভয় পেল ফারা। ডাগর ডাগর চোখ মেলে তাকালো তাসফিনের দিকে। আসলে নোট নেওয়ার ছিল, তাই আর কি। তবে ছেলেটা মোটেও খারাপ নয়, আমি ভুল বুঝেছি। ডানভ্রু কুঁচকে উঁচিয়ে তাকালো তাসফিন। গুড অ্যানালাইসিস। কথার অর্থ দ্বারা ঠিক কি বোঝালো তা মোটেও বুঝতে পারল না ফারা। লোকটা কি রেগে গেল নাকি? দেখুন, আমি খাওয়া ছেড়ে উঠে গেল তাসফিন। ফারা উঠতে চাইলে মাহির এসে জড়িয়ে ধরে বলে,
মামি খাইয়ে দাও। ফারার উঠতে পারল না, চুপচাপ বসে পড়ল। তাসফিন বেরিয়ে গেল নিজের কাজে। শহরের কোলাহল থেকে অনেকটা দূরে জনমানব শূন্য এক এলাকা, চারপাশে শুনশান নীরবতা, যেন বাতাসও ধীরে চলতে শিখেছে। রাস্তা কাঁচা, দুপাশে ঝোপঝাড় আর আগাছায় ভরা। দিনের আলোতেও জায়গাটা অস্বস্তিকর, যেন কোথাও কিছু একটা লুকিয়ে আছে। এই নির্জনতার মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল পুরনো গোডাউন। লোহার তৈরি বড় গেটটা বহুদিন ধরেই বন্ধ, জং ধরে ফেলেছে পুরোটা। দেয়ালগুলো ধূসর, খানিকটা ফাটল ধরা, যেন সময়ের ভারী ক্লান্ত। জানালাগুলোর ধুলোয় পরত, কাঁচ ভাঙা। ভেতর থেকে কোনো আলো আসে না। মাঝে মাঝে ভেতর থেকে যেন একটা শব্দ আসে, আচমকাই ধাতব কিছু পড়ে যাওয়ার, অথবা কারোর নিঃশব্দ পায়ে আওয়াজ। লোকমুখে শোনা যায় একসময় এখানে কিছু একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। কেউ আর ঠিক জানে না কি। রাত হলে কেউ এদিকে আর আসতেও চায় না, এমনকি পাখিরাও এই জায়গাটা এড়িয়েই চলে বলে অনেকেই বলে। বেড়িপাড়া নির্জন একটি এলাকা বলেই চলে, শহর থেকে অনেকটাই দূরে অবস্থিত। সেখানে বড়সড় একটি খালি গোডাউন রয়েছে। অনেকগুলো বড় বাক্স ছাড়া আর কিছুই নেই সেখানে। একদল এসেছে সবে, তাদের মধ্যে প্রথম লোকটির মুখে মাস্ক পরা। এগুলো সব ট্রাকে তুল, আজকে জাহাজ লোড করে পাঠাতে হবে। কতগুলো শেষ করা মাত্রই লোকগুলো কাজে লেগে পড়ল। স্যার, আমরা এখানে এসেছি, এটা টিমকে জানানো উচিত ছিল। নাইমের কথায় অল্প হাসলো তাসফিন। এদিকে সেদিকে তাকিয়ে গালে হাত বুলিয়ে বলে, বুঝলে নাইম, তুমি এখনো বাচ্চা রয়ে গেছো। মানে স্যার? মানে তোমার জন্য এখন মিল খুঁজতে হবে আমাকে। আহম্মক বনে গেল নাইম। তাসফিন তার জন্য দুধ খুঁজতে এখানে এসেছে? সি স্যার, আমি এই বয়সে দুধ খাবো? না না না, এসব আমি খাবো না। ফিসলে হাসে তাসফিন গম্ভীর স্বরে বলল, খেতেই হবে, চলো। পেছনের দিকে ভাঙা বাঁচিল টপকে ভেতরে ঢুকে গেল তাসফিন, তার সাথে নাইম ইসলাম। ভেতরে বড় একটা তালা ঝুলছে। আশেপাশে সূক্ষ্ম দৃষ্টি বুলিয়ে নিল তাসফিন। নাইম দ্বিধা নিয়েই শোধালো, কমান্ডার, এটা অনেকগুলো থেকে বন্ধ ছিল, কিন্তু আপনি? হঠাৎ করে কথার মাঝখানে থামিয়ে দিল তাসফিন। কান খাড়া হয়ে শুনছে কিছু শব্দ, যা গোডাউনের ভেতর থেকেই আসছে। বাঁকা হাসলো তাসফিন, নাইমের দিকে ইশারা করে, গোডাউন বন্ধ তাই না? চলো গিয়ে ভূতেদের সাথে আড্ডা দেওয়া যাক। ভিতরে প্রবেশ করা মাত্রই পেছন থেকে রিভলভার বের করে আনলো তাসফিন। আকস্মাৎ তাদের আগমনে আটকে ওঠে দুজন লোক। এখানে সেই মাস্ক পরা লোকটি নেই। ওই কারা তোরা, ভেতরে এলি কি করে? তাসফিন এবং নাইমকে দেখে ততস্থ ভঙ্গিতে জিজ্ঞেস করে লোক দুটো। রিভলভার আঙ্গুলের ডগায় ঘোরাচ্ছে, অদ্ভুত স্বরেই বলে, আমরা তোদের বাপ। আকস্মাৎ গোলাগুলি শুরু হলো। পরপর দুটি গুলি খেলো দুটো লোক। অ্যান্ড দ্য স্পটেই মারা গেল তারা। নাইম, তাড়াতাড়ি জায়গাটা সিল করো, আর হ্যাঁ, রেড অ্যালার্ট জারি করতে বলো। ওকে কমান্ডার। যেতে গিয়েও থেমে গেল নাইম। কিন্তু আপনি যে বলেছিলেন দুধ খুঁজতে এসেছেন? সহসা হেসে ফেলল তাসফিন। এগিয়ে গিয়ে নিচে রাখা বাক্সগুলো বের করলো। সজোরে লাথি দিয়ে উপরের প্লাস্টিকের ঢাকনা ভেঙে ফেললো। ভেতর থেকে বেরিয়ে এলো সাদা পাউডার জাতীয় কিছু একটা। ড্রাগস আবার হয়তো বা। অবাক হয় নাইম। কি বুঝলেন নাইম? নাইমের বুঝতে বাকি রইল না বাকি ব্যাপারটা। তবে কি এটাই দুধ কমান্ডার? কেন নাইম, তুমি কি সত্যিই দুধ খেতে চাও? লজ্জা পেয়ে গেল নাইম। কি সব ভাবছিল সে। সোফার উপর বসে আছে স্নেহা, অপেক্ষা করছে এখন সৌহার্দ্য নেমে আসবে। ফর্মাল ড্রেসে সিঁড়ি বেয়ে নিচে এলো সৌহার্দ্য। মুগ্ধ নয়নে তাকালো স্নেহা। মনটা নিচে উঠলো তার। উফ, সে তো পুরোটাই ফিদা হয়ে গেছে। আরে সেনা, বসে আসো যে। ক্ষীণ চমকে ওঠে স্নেহা। কথাটা সব গুলিয়ে যাচ্ছে তার। আইঠাই করে বলল, এমনি বসেছিলাম, কিন্তু তুমি কোথায় যাচ্ছ? মানে দেখে মনে হচ্ছে কোথাও যাচ্ছ। সৌহার্দ্য ডাইনিং টেবিলের দিকে এগিয়ে যেতে যেতেই বলল, হ্যাঁ একটু বাইরে যাবো, ওই আর কি। স্নেহা মুচকি হেসে বলল, ও আচ্ছা। সৌহার্দ্য পানি খেয়ে ফের ঘুরে দাঁড়ালো। স্নেহাকে এক পলক দেখে বলল, ভাই দা ভাই, তোমাকে আজকে একটু অন্যরকম লাগছে। থতমত খেয়ে গেল স্নেহা। তাকে কি খারাপ লাগছে? ইস, সৌহার্দ্য নামবে বলেই তো আগে থেকে একটু সাজগোজ করে বসেছিল। এখন যদি খারাপ লাগে থাকে তাহলে কেমন হবে ব্যাপারটা?
আর শিল, খারাপ লাগছে না? বলতে চাচ্ছি তোমাকে বেশ সুন্দর লাগছে। মনের করে উকি দেওয়া হাজারো প্রশ্ন এবং মন খারাপেরা ফুরুত করেই উড়ে গেল। একগাল হাসি হাসি মুখ করে তাকালো স্নেহা। থ্যাংক ইউ। চমৎকার হাসি উপহার দিয়ে বেরিয়ে গেল সৌহার্দ্য। স্নেহা পারছে না উড়ে ফারহার কাছে চলে যেতে। ফারু, ফারু রে। তাড়াহুড়ো করে ফারার রুমে প্রবেশ করলো স্নেহা। জাপটে গিয়ে ধরতে চায়, দুজনেই ঠাস করে নিচে পড়ে গেল। কোমরে দারুণ ব্যথা পেল ফারা, স্নেহাও ব্যথা পেয়েছে। ওরে বাবারে স্নেহার বাচ্চা, এটা কি করলি? আও মা, আমার কোমর। জিভা কাটে স্নেহা। সরি সরি। রাখ তোর সরি, গাধি একটা। আরে ওসব বাদ দে, আর আমার মোস্ট ইম্পর্টেন্ট কথাটা শোন। ভ্রু কুঞ্চিত করে তাকালো ফারা। কি হয়েছে, এরকম করছিস কেন? স্নেহা গদগদ হয়ে বলল, ভাই তুই জানিস সৌহার্দ্য বলেছে আমাকে নাকি সুন্দর লাগছে। তোর কি মনে হয় সময় হয়ে গেছে আমাকে তোর যা বানানোর? মুখ বাঁকালো ফারা, ভাবলেশীন ভাবেই জবাব দেয়, গাছে কাঁঠাল গোফে তেল। তুই এটা বলতে পারলি ফারু? কেন রে, শুনতে পাসনি? তবে আবার বলছি শোন, গাছে কাঁঠাল গোফে তেল। তেতে উঠলো স্নেহা, এক লাফে উঠে দাঁড়ালো। থাক তবে তুই পড়ে। ফ্যালফ্যাল করে তাকালো ফারা। আমি কোমরে ব্যথা পেয়েছি, তোল আমায়। স্নেহা ঘুরেও তাকালো না, বড় বড় কদম ফেলে বেরিয়ে গেল। ফারা উঠতেই পারছে না, কোমরে বেশ লেগেছে তার। খট করে শব্দ করে ভিতরে এলো তাসফিন। তাসফিন দেখে থতমত খেয়ে গেল ফারা, নাক মুখ কুচকে নিল তাসফিন। এভাবে প্রতিবন্ধীদের মধ্যে ফ্লোরে গড়গড়ি খাচ্ছ কেন? মাথায় আকাশ ভেঙে পড়লো ফারার। তাকে প্রতিবন্ধী বলল? আপনি আমাকে প্রতিবন্ধী বলতে পারলেন লেফটেন্যান্ট সাহেব? জবাবে কিছু বলল না তাসফিন। দরজাটা বন্ধ করে কাবার থেকে জামা কাপড় বের করতে লাগলো। হাত পা ছড়িয়ে একইভাবে বসে আছে ফারা। মনে মনে ইচ্ছে মতো বকা দিচ্ছে তাসফিনকে। আমাকে প্রতিবন্ধী বলছে ফাজিল লোক একটা, আপনার বউ প্রতিবন্ধী। বিড়বিড় করে বলা কথাগুলো শুনে ফেললো তাসফিন, বাঁকা হেসে পড়ল, ঠিকই বলেছ, আমার বউ প্রতিবন্ধী। আরেক দফা থতমত খেয়ে গেল ফারা। এমা, সে নিজেই তো এই লোকটার বউ। গোলমাল হয়ে গেল ব্যাপারটা। জিন্স প্যান্ট আর টি শার্ট বেডের উপরে রেখে এগিয়ে এলো তাসফিন। জিন্স প্যান্ট হালকা টেনে উপরে তুলে এক হাঁটুতে ভর দিয়ে নিচে বসলো ফারার মুখোমুখি। মাই ডিয়ার বোকা ওয়াইফ, এইভাবে নিজেকে প্রতিবন্ধী বলতে নেই সুইটহার্ট। চিকন নাকের ডগা ফুলে উঠেছে ফারার, পারে না ভ্যা করে কেঁদে দিতে। ভীষণ মজা পেল তাসফিন। আহারে, তো মাই ডিয়ার ওয়াইফ এইভাবে ফ্লোরে গড়গড়ি খাচ্ছ কেন? এত বড় বেড থাকতে। তেতে উঠলো ফারা, চেঁচিয়ে উঠলো, তাতে আপনার কি? নিজের কাজ করুন না কি? ডোন্ট মেক সাউন্ড। চিৎকার করে কথা বলতে মানা করেছিলাম না? বলবো, 100 বার বলবো, দরকার পড়লে 1000 বার বলবো। কথার মাঝখানেই থেমে গেল ফারা। তাকে থামিয়ে দিল তাসফিন শেখ। ঠোঁটে আলতো করে ঠোঁট ছুঁয়ে সেকেন্ডের মধ্যেই সরে গেল। ভরমর করে মাথা ঘুরছে ফারার। এটা কি হলো? এখন কি সে অজ্ঞান হবে? ছি, আপনি আমাকে কি? দুষ্টুমির সহিত শোধায় তাসফিন। নিজের ঠোঁট নিদারুণ ভঙ্গিতে কামড়ে ধরে আছে। লজ্জায় লাল হচ্ছে ফারা। আপনার ঠোঁট আমার কানের লতি ছুঁয়ে যায় তাসফিন। ফু দিয়ে বলল, পরের বার আমার ঠোঁট আপনার বডির প্রতিটি পার্ট ছুঁয়ে যাবে মিসেস শেখ। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। চোখ দুটো খিচিয়ে বুঝে নিল ফারা। তাসফিন চিরচেনা হাসকি টোনে বলল, আপনার টাইম শুরু, আর মাত্র 4 রাত আপনার। এরপরের সবগুলো রাত কিন্তু আমার মিসেস শেখ। শেষের কথায় বুঝতে অসুবিধা হলো না লোকটা কিসের হিসাব কষে চলেছে। চট করেই উঠে গেল তাসফিন। আলমারিতে প্যাকেট রাখতে রাখতে বলল, আপনার ন্যাপকিনের প্যাকেট রাখলাম, আর কিছু লাগলে। ছি, আপনি শেষমেশ এসব। গা দুলিয়ে হেসে ফেলল তাসফিন। যেহেতু আপনি আমার, তাহলে আপনার সব জিনিসের খেয়াল তো রাখতেই হবে সুখ। হিসেবটা রাখতে হচ্ছে। আফটার অল, এরপর আমার বাসর রাত। লজ্জায় লাল হয়ে আসে ফারা। তাসফিন একই ভঙ্গিতে বলল, বাসর সংকটে ভুগছে ম্যাডাম, এবার তো বাসরটা করতে দাও। সন্ধ্যাটা শুরু হয়েছে এক ধরনের শান্ত আলোয়। সূর্যটা তখনও পুরোপুরি অস্ত যায়নি। আকাশে পশ্চিম করে লাল কমলা রঙের খেলা। চারপাশটা একটু একটু করে ঘন অন্ধকারে ঢেকে যাচ্ছে, কিন্তু বাতাসে যেন এক ধরনের ঠান্ডা প্রশান্তি। পাখিরা দল বেঁধে বাসায় ফিরছে। দূর থেকে শোনা যাচ্ছে মৃদু স্বরে আজানের ধ্বনি। রাস্তার ধারে গাছের পাতা দুলছে হালকা বাতাসে। পাশের চায়ের দোকান থেকে উবে আসছে কড়া লাল রঙের গন্ধ, চায়ের গন্ধ।
কিছু মানুষ অফিস থেকে ফিরেছে ক্লান্ত মুখে, কেউ আবার হেঁটে বেড়াচ্ছে প্রিয় কারোর হাত ধরে শান্ত নির্ভার এক মুহূর্তে। একত্রে সবাই নিজ নিজ কক্ষে নামাজ শেষ করে ফারাহ, নূপুর, ঝুমুর আর স্নেহা। রুবিনা শেখ নেই বাড়িতে, সাথে নেই রিজওয়ান শেখ। আজকে নাইমা শেখের বাবার বাড়িতে গিয়েছেন তারা। ওখানে কিছু একটা নিয়ে খুব ঝামেলা সৃষ্টি হয়েছে। সন্ধ্যাবেলা বসার ঘরে আড্ডা জমেছে। আড্ডাতে সামিল হয়েছে আরিয়ান এবং নিহাল দুইজনেই। ওদের ফারাহ আসতে বলেছে। সেদিন যাওয়ার পূর্বে দুজনেই এসে ফারাহকে সরি বলেছে। মেয়েটা ভয় পেয়েছিল, তবে আরিয়ান আর নিহালের সঙ্গে তার বেশ ভাব হয়ে গেছে। নূপুর চায়ের ট্রে নিয়ে আসছে, তার সাথে রয়েছে ঝুমুর। ফারাহ চুপচাপ সোফায় বসে আছে, কি করবে? তার কোমরে কতটা ব্যথা। তাসফিন বিকেলে আসার পর থেকে ঘুমাচ্ছে। লোকটা কি কেমন কাজ করে কিছুই বুঝতে পারে না ফারাহ। তা তোমার লেফটেন্যান্ট সাহেব কোথায় ফারাহা? নিহালের প্রশ্নে নাক কুচকে নেয় ফারাহ। আরিয়ান টিপুনি কেটে বলল, বেড়া ঘুমাচ্ছে। আহারে কি কষ্ট। ফারাহ হতাশ কণ্ঠে আওড়ালো, ওই পচা মানুষের নাম নিও না, আমাকে বলে আমি নাকি প্রতিবন্ধী। চোয়াল ঝুলে গেল আরিয়ানের। এই বলো কি? হ্যাঁ, আপনার খচ্চর বন্ধু আমাকে এটাই বলেছে। নিতান্তই আমি ভালো মানুষ বলে কিছু বললাম না। আমার জায়গায় অন্য কেউ থাকলে দেখিয়ে দিত মজা। তাই নাকি ম্যাডাম? কণ্ঠস্বর খুব চেনা ফারার। বিদ্যুৎ বেগে মাথা ঘুরিয়ে তাকালো ফারাহ। সুদর্শন যুবক তার সামনে। মুহূর্তের মধ্যেই মন পড়ে গেল বিকেলের ঘটে যাওয়া অপ্রত্যাশিত সেই ঘটনা। তাসফিনের পুরুষ্ট ঠোঁট দুটো ভাবতে শরীর কেঁপে কেঁপে উঠল ফারার। ভাবলেশীনভাবে এগিয়ে এসে ধপাস করে সোফায় বসে পড়ে তাসফিন। নূপুর এগিয়ে এলো। এই যে সবার জন্য চা, ভাইয়ের জন্য কফি। নূপুর সবগুলো চায়ের কাপ এগিয়ে দিল। নিহালের কাছাকাছি যাওয়া মাত্রই কিছুটা অস্বস্তিতে পড়তে হলো তাকে। চোখাচোখি হয় দুজনের। নিহাল অস্বস্তিটা আন্দাজ করতে পেরে নিজেই চায়ের কাপটা তুলে নিল চুপচাপ। যেমন নাস্তাগুলো দিয়ে দিচ্ছে। এদিকে হেলে দুলে সিঁড়ি বেয়ে নেমে আসছে স্নেহা। স্নেহাকে দেখে আশ্চর্য হয় আরিয়ান। ভ্রুকুটু করে তাকালো সে। আরে বাস, ওইটা কে? থেমে গেল স্নেহা। ও আমার গাধি নাম্বার 1 বোন। ফারার কথায় তেলে বেগুনে জ্বলে উঠল স্নেহা। ওরে ফেলটুস কুমারী, আমি গাধি, তুই গাধি। তুই খবিস। তুই খবিস। তুই আস্ত বলদা। তুই বলদ। দুই বোনের ঝগড়া দেখে হো হো করে হেসে উঠল সবাই। তাসফিন বরাবরের মতন ইঠোরে ঠোঁট চেপে তাদের কাণ্ড কারখানা দেখছে। নূপুর এসে গাল টেনে দেয় ফারার। পাগলি। তৎক্ষণাৎ আগমন ঘটে মাহিরের। নূপুরের বদলে গিয়ে বসলো ফারার কোলে। তার চায়ের কাপটা নিয়ে নিল আলগোছে। ফারাহ কাপে ফু দিয়ে ঠান্ডা করে দিচ্ছে। নূপুর কাপগুলো নিয়ে কিচেনের দিকে এগিয়ে গেল ফের। আরিয়ান ফিসফিস করে বলল, নীলা, তোর মনে হয় না এবারে আমার বিয়ে করা উচিত? নিহাল একইভাবে ফিসফিসিয়ে বলল, তোর আদৌ মুসলমানি হয়েছে তো? চোখের কালো মণি দুটো এই বুঝি কোথা থেকে বেরিয়ে আসবে আরিয়ানের। নাউজুবিল্লাহ, কি কস বন্ধু? তুই এইটা কইতে পারলি না? আগে চেক করতে হবে তুই বড় হয়েছিস কিনা। না হইলে কেউ তার মেয়ে তোর কাছে বিয়ে দেবে কেন? দাঁত কটন করে তাকালো আরিয়ান। 32 পাটি দাঁত বের করে হাসলো নিহাল। হাসতে গিয়ে ঘটল বিপত্তি। চায়ের কিছু অংশ পড়ে গেল শার্টের উপরে। ও সিট। আরো হাস শালা। নাক ফুলালো নিহাল। ফারাহ ওদের অবস্থা দেখে কিলকিলিয়ে হেসে উঠল। নিহাল উঠে গেল। তৎক্ষণাৎ বাথরুমে যেতে হবে তাকে। কিছুটা যেতেই বেরিয়ে এলো নূপুর। উপরে রুমের দিকে এগোচ্ছে সে। নিহাল বাথরুম থেকে বের হওয়া মাত্রই মুখোমুখি হলো দুজনে। তবে কেউ কারোর সাথে কথা বলল না। নূপুর জোরপূর্বক হাসার চেষ্টা করলো। পাশ কাটিয়ে চলে গেল রুমের দিকে। চাপা দীর্ঘশ্বাস ফেলল নিহাল। রাত গভীর হয়েছে। আকাশ যেন কষ্টের চাদরে নিজেকে মুড়িয়ে রেখেছে। নিস্তব্ধতার মাঝে ফারাহ নিঃশ্বাসের শব্দটুকু ভারী শোনায়। কোমরে টান ধরে আছে। যন্ত্রণাটা হালকা নয়, কিছুটা নিঃশব্দ, কিছুটা চিৎকারের মতো। প্রতিটা নড়চড়ায় ব্যথা যেন তীক্ষ্ণ ছুরির মতো গেঁথে যায় তার শরীরে। ঘরের প্রতিটি জিনিস আজ বিষাক্ত মনে হচ্ছে। আলোটা বেশ তীক্ষ্ণ, বাতাসা বেশি ভারী। এমনকি নিজের ছায়াটাও অচেনা লাগছে। ফারাহ চোখ বন্ধ করেও শান্তি খুঁজে পায় না। সে যেন বিষণ্ণতার এক গাঢ় অরণ্যে আটকে গেছে। সেখানে শরীর আর মন দুটোই ক্লান্ত, দুটোই ভারী। খট করে দরজা খুলে ভিতরে প্রবেশ করলো তাসফিন। ফারাহ এক পলক ফিরে তাকালো তার দিকে। চোখাচোখি হয় দুজনের। ক্ষণিকের মধ্যেই থমকে যায় তাসফিন। চঞ্চল কিশোরীকে আজকে ম্লান দেখাচ্ছে কেন? দৃষ্টি ফিরিয়ে নিল ফারাহ।
ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলো তাসফিন। ফারা একই ভঙ্গিতে শুয়ে আছে, কষ্টটা নিজের মধ্যেই চেপে রাখা। তাসফিনের অস্বস্তি অস্তিত্ব অনুভব করতে পারছে ফারা। এদিকে সেদিকে হাঁটছে সে, ড্রয় করে কি যেন নিচ্ছে। ফারা উঠে দেখার চেষ্টা করলো না। হুট করে কারেন্ট চলে গেল। ইদানিং কারেন্ট অনেক বেশি সমস্যা করছে, তবে জেনারেটর থাকায় খুব একটা সমস্যা হলো না। তীব্র লাইটের আলোয় বিরক্ত হলো ফারা। নিরেট কণ্ঠে বলল, লাইটটা অফ করে দিন না। তাসফিন ফট করে লাইটটা অফ করে দিল। পুরো কক্ষটা অন্ধকারে তলিয়ে গেল মুহূর্তের মধ্যে। টিমটিম রাস্তার ধারে ল্যাম্পপোস্টের মৃদু আলো আসছে এবারে। ফারা বাঁদিকে শোয়ার কারণে চোখে লাগছে না তার। কোমরে কারোর স্পর্শ পেয়ে আটকে ওঠে সে, হাতে হাত চেপে ধরল তড়িতে। কি হলো দেখতে দাও। ততমত খেয়ে গেল ফারা। কি দেখবে এই লেফটেন্যান্ট? মানে? বুদ্ধ। বেলুনি টেনে দিল তাসফিন। এটা বুঝি তার অভ্যেস হয়ে উঠেছে। উফ! শব্দে নাক কুচকে নেয় ফারা। কোমরের উপর থেকে জামা সরিয়ে নিল তাসফিন। খুব ব্যথা কি? কষ্ট হচ্ছে খুব। কাতর কণ্ঠে জবাব দেয় ফারা। আন্দাজ করতে পারছে তাসফিন ঠিক কতটা ব্যথা পেয়েছে মেয়েটা। অবশ্য পাওয়ার কথাই চঞ্চল, সে একটা জায়গায় স্থির হয়ে বসে থাকতে চায় না। একটু জামাটা তুলতে সাহায্য করো আমাকে। হাত দুটো কাঁপছে ফারার। লজ্জা ভয় এক মিশ্রণ অনুভূতি। থাক, লাগবে না। চোখ পাকিয়ে তাকালো তাসফিন। অন্ধকারেও তা বেশ বুঝতে পারছে ফারা। নিঃশব্দেই হাতটা সরিয়ে দিল সে। পরম আদরে সযত্নে কোমরে মলিন করে মালিশ করে দিচ্ছে তাসফিন। পুরুষের যন্ত্রণা যেন পীড়া দেয়, তার ভালোবাসা মারাত্মকভাবে সুখও দেয়। সুখের একাংশ বুঝি ফারা পেয়ে গেছে হয়তোবা। সুখ? জি। আমি যদি একটু গভীরভাবে তোমাকে ছুঁই, আমাকে নিতে পারবে? স্তম্ভিত ফারা। স্তব্ধতা যেন আচ্ছন্ন করলো চারপাশ। ফারার নিঃশ্বাস গলিয়ে যাচ্ছে নিজেরই বুকের ভেতরে। তাসফিনের প্রশ্নটা তার হৃৎপিণ্ডে ঝড় তোলে স্নিগ্ধ, অথচ প্রগাঢ় সেই ঝড়ের অভিজ্ঞাতে বাকরুদ্ধ সে। তাসফিনের আঙ্গুলগুলো কোমল অথচ দৃঢ়। ভালোবাসার স্পর্শে চুইয়ে পড়ছে এক অদৃশ্য আগুন, যা পোড়ায় না বরং উষ্ণ করে। সেই উষ্ণতায় ফারা সমস্ত গলিয়ে যেতে চায়। তবুও কোথায় যেন এক দ্বিধা, এক আলো অন্ধকারে লুকাচুরিয়ে খেলা। সে তাকায় তাসফিনের চোখে, তীব্র কিন্তু ভালোবাসায় ভরা সেই দৃশ্যটিতে। এমন সময় যেন থেমে থাকে এক মুহূর্তের জন্য। ফারা বুঝে যায় এই ছেলেটা শুধুই তার শরীর চায় না, সে চায় তার আত্মা, তার সমর্পণ, তার নিঃস্বার্থ নিঃশত বিশ্বাস। তার ঠোঁট কেঁপে ওঠে, গলার স্বর নিস্তব্ধতার ভেতরেই নিভু নিভু প্রদীপের মতো। আপনার ছোঁয়া কি কেবল শরীরের জন্য? তাসফিন মৃদু হাসে। সেই হাসিতে ছিল প্রতিশ্রুতি, ছিল আশ্বাস। তোমাকে ছুঁতে চাই, কারণ তোমাকে উপলব্ধি করতে চাই। তোমার মন, তোমার কাঁপুনের ভাষা পড়তে চাই। ফারার চোখ ভেজে উঠে অজান্তেই। ভালোবাসা যদি এতটাই গভীর হয় তবে ভয় কোথায়? সে ধীরে হাত রাখে তাসফিনের হাতে, চোখ নামিয়ে বলে, আপনার ছোঁয়ায় যদি আমি ধ্বংস হই, তাও সে ধ্বংস হবে আমার পূর্ণতার। তাসফিন তার দিকে এগিয়ে আসে, নিঃশব্দে নরম স্রোতের মতো। ফারার চোখ বন্ধ করে, প্রস্তুত হয় এক অনন্ত অনুভবের জন্য। কানে তীক্ষ্ণ ব্যথা অনুভব করলো ফারা। ইস, এত দুষ্টু কেন তুমি? চোখ মেলে তাকালো ফারা। লোকটা তাকে বোকা বানালো। কি হলো ব্যাপারটা? চটপট বিছানায় লম্বালম্বি হয়ে শুয়ে পড়লো তাসফিন। মাথা থেকে ছেড়ে ফেলা সবকিছু। সামনে পরীক্ষা না, মনটা পড়ায় দাও। কোমরের ব্যথা সাইডে রেখে গুটিগুটি হয়ে শুয়ে পড়লো ফারা। ফাজিল লোক, কত নাটক করে, সবসময় তাকে বোকা বানায়। বিছানায় গাপটি মেরে শুয়ে আছে ফারা। আকস্মাৎ অনুভব করলো তার কোমরে শক্ত হাতের চাপ। বিদ্যুৎ বেগে চমকে উঠে সে ফিসফিসিয়ে পড়ল, তুমি কি চাও আমি উল্টাপাল্টা কিছু করি, তাও আবার এই অবস্থায়? লজ্জায় নাক ফুলে উঠে ফারার, নত হয় মস্তক। ফের শুনতে পেল, আর 4 রাত কিন্তু আপনার, এরপরের সবগুলো রাত আমার। দু হাতে কান চেপে বসে রইল ফারা। ইস, কি লজ্জা। কিচেনে লাইট জ্বলছে। নবীন হাতে বোতল নিয়ে এসেছে পানির জন্য। ঢুকে দেখতে পেল ঝুমুরকে। কি ম্যাডাম, রাতে চুপি চুপি রান্নাঘরে খাবার চুরি করছো নাকি? আকস্মাৎ এমন প্রশ্ন শুনে ঘাবড়ে গেল ঝুমুর। একদম উল্টোপাল্টা কথা বলবে না, তুমি জানো আমি চুরি করতে এসেছি। হেসে ফেলল নবীন। দেখে তো তাই মনে হচ্ছে। তাহলে তুমি আস্ত বোকা। আচ্ছা, তাহলে তুমিই বলো কেন এসেছো? তুমি যে জন্য এসেছো আমিও সেটার জন্য এসেছি।
ঝুমুর চুপচাপ পানির বোতল ভরে বাইরে আসতে নিল। নবীন খুব ফিসফিসিয়ে বলল, তেলাপোকা তেলাপোকা। মুখ বাঁকালো ঝুমুর। তার ছেলের হাসি টেনে বলল, ওসব ভয় আমাকে দেখে লাভ নেই, আমি ভয় পাই না। নবীন অস্থির কণ্ঠে বলল, আরে সত্যি বলছি। খুব একটা পাত্তা দিল না ঝুমুর। দীর্ঘশ্বাস ফেলল নবীন। স্পষ্টভাবে জানিয়ে দিল, মাইয়া মানুষ একটু বেশি বুঝে। আকস্মিক গগন কাঁপিয়ে চিৎকার করে উঠল ঝুমুর। জামার ভেতরে কি ওটা? নিস্তব্ধ রাত। চারিদিকে যেন শব্দের অস্তিত্ব পর্যন্ত হারিয়ে গেছে। বাতাস থমকে আছে, গাছের পাতাগুলো পর্যন্ত নিস্তেজ। হঠাৎ করেই সেই নিস্তব্ধতা ভেঙে এক ঝাঁক পাখির মতো ছুটে আসে ঝুমুরের কণ্ঠ। নবীন তার মুখ চেপে ধরে, যেন ঝুমুরের চিৎকার আবার বাতাসে ভেসে না যায়। কিন্তু তার অগোচরেই ঝুমুরের পিঠে কোথাও যেন অদৃশ্য এক অনুভূতি ঢুকে যায়, এক ধরনের অস্বস্তি, যা স্পষ্ট না হলেও স্বাভাবিকভাবেই শরীরের প্রতিটি কোনায় ছড়িয়ে পড়েছে। কিছু একটা অনুভব যেন তার জামার ভেতরে কুচিয়ে চলেছে। প্রথমে সে মনোযোগ দেয় না, কিন্তু তারপরে এক পাঁজর কাঁপানোর মতো অনুভূতি। তেলাপোকাটি যেন পিঠের সাথে খেলতে খেলতে এক অদৃশ্য স্রোতের মতো নিচে নামে। ঝুমুরের শরীরের ভেতরে যেন মুহূর্তের জন্যই সময় থেমে গেছে। তেলাপোকা তার কোমর ত্বকের স্পর্শে কোনো জাগতীয় প্রলেপ রেখে যাচ্ছে। সে নিজেকে আর ধরে রাখতে না পেরে শরীরের ভিতরে এক প্রচণ্ড অস্বস্তির সৃষ্টি হয়। ঝুমুরের শরীর কাঁপে আর তার হাত শক্ত করে নবীনের হাত ধরে। নবীন কিছু বুঝে উঠতে না পারলেও ঝুমুরের চোখে তীব্র আতঙ্ক। চোখের কোণে যেন এক অন্ধকার আছড়ে পড়ে। সে জোরেই চিৎকার করতে চায়, কিন্তু নবীনের হাতে দৃঢ় চেপে ধরার কিছুতেই শব্দ বের হয় না। তেলাপোকাটির চলাচল যেন রাতের অন্ধকারে একটি গাঢ় রহস্য। তাও যদি এই মুহূর্তে তার প্রতি চড়াও হতে পারে, তবে আর কি। সেই ছোট্ট অশুভ প্রাণী মুহূর্তেই হয়ে উঠেছে এক আতঙ্কের ছায়া, যা স্বাভাবিকতার সব রেখা ছিন্ন করে ফেলে। ঝুমুর কাঁপতে কাঁপতে বলল, নবীন, তেলাপোকা জামার ভেতর। তার কণ্ঠে যেন কোনো শক্তি নেই, কেবল নিঃশ্বাসে ভরা এক প্রতিরোধ আতঙ্ক। নবীন তৎক্ষণাৎ জামার ভেতরে হাত ঢুকিয়ে বের করে আনে তেলাপোকাটিকে, আর ঝুমুরের শরীরে আবার জীবনের স্পর্শ ফিরিয়ে দেয়। বিদ্যুৎ গতিতে দূরে সরে গেল নবীন। অপরাধী কণ্ঠে বলল, আমি দুঃখিত ঝুমুর, তোমার অনুমতি না নিয়ে ওভাবে তেলাপোকা বের করেছি। তুমি চিৎকার করবে আর ভয় পাচ্ছিলে। আমি সত্যি দুঃখিত। সরি, ক্ষমা করো আমাকে। নবীন এক মুহূর্ত অপেক্ষা করল না, চুপচাপ বেরিয়ে গেল কিচেন থেকে। না হলো তার পানি খাওয়া নেওয়া। ঝুমুর ঠায় দাঁড়িয়ে আছে। লোকটাকে ভুল বুঝেছিল ঝুমুর। লোকটা তো প্রথমে বলেছিল তেলাপোকা, কিন্তু ঝুমুর গুরুত্ব দেয়নি আর তাকে হেল্প করেছে। একদমই বাজেভাবে ছয়নি। নবীন কেন নিজেকে অপরাধী ভাবছে? ঝুমুরের উচিত নয় কি তার সাথে কথা বলা? অবশ্যই উচিত। সকাল সকাল ঝুমুর চেয়েছিল নবীনের সাথে কথা বলতে, কিন্তু নবীন তাকে এড়িয়ে গেছে। ঝুমুর বিষয়টি বুঝতে পেরে অবশ্য তার দোষ নেই। প্রথম থেকেই ঝুমুর নবীনের সাথে খুবই বাজে আচরণ করে। হয়তো সেই জন্যই সে ভাবছে কালকে রাতের বিষয়টি নিয়ে তাকে কিছু কথা শোনাবে। ঘুমে কাতর হয়ে আছে ফারা। বক্ষ ভাঁজে লেপ্টে আছে তাসফিনের। উদম গায়ে বিছানায় একে অপরের সহিতে ঘুমের মধ্যেই হাত রাখলো তাসফিনের উন্মুক্ত বক্ষপটে। চোখ দুটো কুচকে এলো তার। পিটপিট করে তাকালো সে। নিজের এতটা কাছে তাসফিনকে দেখে পিলে চমকে ওঠে। সরতে গিয়েও থেমে গেছে সে। ক্লিন শেভ করা গালে ভীষণভাবে ছুঁতে ইচ্ছে করলো। ধীরে ধীরে হাত বাড়িয়ে গাল ছুঁয়ে দিল আলতোভাবে। আকস্মাৎ হাত চেপে ধরল তাসফিন। আটকে ওঠে ফারা। মিসেস শেখ, সকাল সকাল সব শুরু করেছেন আপনি? ভয় ততস্থ ভঙ্গিতেই বলে ওঠে ফারা। না মানে আসলে আমি ওই আর কি। উফ মিসেস শেখ, আপনি আমাকে ইদানিং বড্ড চালাচ্ছেন। আমি যদি জানানো শুরু করি, শুতে পারবেন তো? ড্যাবলেট করে তাকালো ফারা। কি ঠোঁটকাটা পুরুষ, সবসময় তাকে কায়দা করে জব্দ করে। আপনি না ভীষণ বাজে। ফিচলে হাসলো তাসফিন। দু হাতে জড়িয়ে ধরে ফারাকে। আই নো। লজ্জায় আড়ষ্ট হয় মেয়েটা। উঠতে দিল না তাকে। জড়িয়ে ধরে এভাবেই শুয়ে রইল। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে স্নেহা। সে আগে ভাগেই রেডি হয়ে বসে আছে। আজকে আবারও ফারার সঙ্গে কলেজে যাবে সে। একটা মজার বিষয় আছে, যেহেতু পাবলিক কলেজে, সেই সুবাদে স্টুডেন্টদের সাথে মিশে চুপচাপ ক্লাস করে আসলেও কেউ ধরতে পারে না। বেশ মজাই লাগে স্নেহার। ফারার শরীরটা অনেকটাই ভালো। কোমরের ব্যথাটা নিয়ে এখন থাকবে কি করে? একটা মানুষ একটু পরপর যদি খুব যত্ন নিয়ে মালিশ করে দেয়, তাহলে কি আর থাকবে?
তাসফিন হয়তো ভেবেছে ফারা কিছুই বুঝতে পারেনি। ফারার শরীর কেউ হাত রাখবে আর তা ফারা বুঝতে পারবে না? ফুরফুরে মেজাজে সিঁড়ি বেয়ে নিচে এলো ফারা। কিছুক্ষণ আগেই মনটা একটু খারাপ ছিল, কারণ তাসফিন সকাল সকাল বেরিয়ে গেছে তাই। কিন্তু তারপরেই ভিতরে আনন্দটা মন খারাপ করে দিল। দূর হয়েছে তার মন খারাপ। চল। হ্যাঁ চল। ফারা স্নেহা বেরিয়ে পড়লো। ঝুমুর যাবে না, অবশ্যই সে নিজের অনলাইন ক্লাস নিয়েই ব্যস্ত থাকে সর্বদা। ভাইয়া আপনি? গেটের সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে সাইফুল। সাইফুলকে দেখে কিছুটা অবাক হলো ফারা। এই সময় সে অফিসে থাকে, অথচ আজকে বাড়িতে। স্নেহা আর ফারাকে একসাথে দেখে মৃদু হাসলো সাইফুল। কলেজে যাচ্ছ? চলো আমি ড্রপ করে আসি। অবাক নেত্রপল্লব ঝাপটালো ফারা। কিন্তু ভাইয়া আপনার অফিস আছে তো, আর আমরা একাই যেতে। আরে না না, সমস্যা নেই, চলো। তাছাড়া গাড়ি থাকতে একা হেঁটে যাবে কেন? স্নেহা একগাল হেসে বলল, হ্যাঁ চল, কষ্ট করে হেঁটে যাওয়ার কি দরকার। সাইফুল ভাইয়া, আপনি বরং আমাদের পৌঁছে দিন। স্নেহা নাচতে নাচতে গাড়িতে উঠে গেল। শেষমেশ ফারাও উঠে বসলো গাড়িতে। গাড়ি চলছে আপন গতিতে। সিটে হেলান দিয়ে বসে আছে ফারা। হুট করে মনে হচ্ছে তার মাথা ব্যথা ধরেছে ধীরে ধীরে। ব্যাগ থেকে এক গাদা চকলেট বের করে করলো স্নেহা। দুটো ছিঁড়ে একটা ফারাকে দিল। এই নে ললিতা খা। ফারা গদগদ ভঙ্গিতে চকলেট হাতে নিয়ে নিল। ওদিকে একজোড়া শকুনো দৃষ্টি চেয়ে আছে তার দিকে। গভীর হচ্ছে দৃষ্টি, সর্বাঙ্গে বিচরণ করছে ফারার। বাইরের দিকে তাকিয়ে চকলেট শেষ করে লুকিং গ্লাসের দিকে আনমনেই তাকালো ফারা। দৃষ্টি সরিয়ে ড্রাইভিংয়ে মনোযোগ দেয় সাইফুল। কেমন অস্বস্তি লাগছে ফারার। সাইফুল কি তার দিকে তাকিয়েছিল? আচ্ছা, এই বিষয়টি নিয়ে কি তাসফিনের সাথে কথা বলা উচিত তার? বিকেল হয়ে এসেছে। রোদটা ধীরে ধীরেই নরম হয়ে আছে। সূর্যের আলো ঝিমিয়ে পড়ে। চারপাশে ছায়া গাঢ় হতে থাকে। পাখিরা ফিরতে থাকে নীরবে। গাছের পাতায় হালকা হাওয়া বাজে মৃদু স্বরে। আকাশে লালচে সোনালি আভা ছড়িয়ে পড়ে, যেন প্রকৃতির তুলিতে থাকা এক অপূর্ব ছবি। কখনো এই সময়টা মনে করিয়ে দেয় উদাসী ভালোবাসা, আবার কখনো করে তোলে মনটা প্রশান্ত। শহরের ব্যস্ততা একটু থেমেই যায়। কিছু সময় পরেই মসজিদের মাইকে আসরের আজান শুরু হলো। রুবেনা শেখ, রেজওয়ান শেখ, রাইমা শেখ এবং আলাফ শেখ আজকেই ফিরেছেন। যাক, এবারে তারা কিছুটা নিশ্চিন্ত। এতদিন রাইমার বাবা বাড়িতে জমি জমা নিয়ে কেস চলছিল। মৃত মানুষ কিছুই করতে পারছিলেন না রাইমার বাবা। মায়ের অবস্থাও খুব খারাপ ছিল। অবশেষে মেয়ে হিসেবে পাশে দাঁড়িয়েছিল রাইমা শেখ। ভেবেছিল যা করার তাকেই করতে হবে, কিন্তু না, আলাফ শেখ এবং রেজওয়ান শেখ, রুবেনা শেখ যেভাবে পাশে দাঁড়াবেন তিনি কখনো ভাবতে পারেননি। শেষমেশ কেসের ঝামেলাটা মিটে গেছে। সৌহার্দ্য ফিরে গেছে নৌঘাটিতে। তবে তাসফিন আরও কিছুদিন থাকবে। কিন্তু কারণ কি তা সৌহার্দ্যকে জানায়নি সে। কিছুটা আশ্চর্য হলেও জিজ্ঞেস করেনি সে। মাহির বিকেল থেকে ঘুমাচ্ছে, সেটা শরীর খারাপ। এদিকে বাড়িতে কেউই নেই। নূপুর কলের অপেক্ষা করতে পারল না। অবশেষে কল করলো তাসফিনকে। দুবার রিং হতে রিসিভ করলো তাসফিন।